ইন্টারনাল অডিটিংয়ের কথা শুনলেই আমাদের মাথায় কি আসে? একগাদা নিয়মকানুন, চেকলিস্ট আর বেশ একঘেয়ে একটা কাজ, তাই না? কিন্তু যদি বলি এই ধারণাটা এখন পুরোপুরি পাল্টে গেছে। আজকের আলোচনায় আমরা ঠিক এটাই দেখব। কিভাবে ইন্টারনাল অডিট একটা সাধারণ প্রহরীর ভূমিকা থেকে বেরিয়ে এসে একটা কোম্পানির জন্য অত্যাধুনিক জিপিএসের মতো পথ দেখাচ্ছে। একটু ভাবুন তো, একটা কোম্পানির যে অডিট সিস্টেমটা আছে সেটা কি আসলেই সবচেয়ে জরুরি ঝুঁকিগুলোর দিকে নজর দিচ্ছে, নাকি এমন সব ছোটখাটো ব্যাপারে সময় আর শ্রম নষ্ট হচ্ছে যা আসলে তেমন গুরুত্বপূর্ণই না? এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। তো এই যে নতুন পদ্ধতির কথা বলছি, এটা ঠিকভাবে বুঝতে গেলে আমাদের আগে জানতে হবে যে পুরনো বা ট্রেডিশনাল অডিট সিস্টেমটা ঠিক কেমন ছিল। চলুন সেটাই একবার দেখে নেওয়া যাক। পুরনো পদ্ধতিটাকে অনেকটা এভাবে ভাবা যেতে পারে, ধরুন একজন খুব একনিষ্ঠ নিরাপত্তা প্রহরী একটা বিশাল বিল্ডিংয়ের প্রতিটা ঘর, প্রতিটা দরজা, জানালা এক এক করে চেক করছেন। কোন ঘরটা বেশি গুরুত্বপূর্ণ বা কোনটা কম সেটা নিয়ে তিনি মাথা ঘামাচ্ছেন না। তার কাজ একটাই, হাতে থাকা চেকলিস্ট ধরে সবকিছু মিলিয়ে দেখা। এই ট্র্যাডিশনাল অডিটের মূল লক্ষ্যটাই ছিল শুধু নিয়মকানুন ঠিকঠাক মানা হচ্ছে কিনা সেটা দেখা। এর কাজের রুটিনও ছিল একদম বাঁধাধারা, আর এটা ঝুঁকির লেভেল না দেখেই সব ডিপার্টমেন্টে সমানভাবে সময় দিত। কিন্তু এর সবচেয়ে বড় দুর্বলতা ছিল এর দৃষ্টিভঙ্গিটা। এটা ছিল পুরোপুরি অতীতমুখী, মানে যা ঘটে গেছে শুধু তা নিয়েই এর কারবার ছিল। কিন্তু আজকের দুনিয়া তো আর আগের মতো নেই। টেকনোলজি, মার্কেট সবকিছুই খুব দ্রুত পাল্টাচ্ছে। আর এই বদলের সাথে সাথেই তৈরি হচ্ছে একেবারে নতুন নতুন সব ঝুঁকি। তাই ওই পুরনো প্লেবুক দিয়ে এখন আর কাজ চালানো সম্ভব না। এই কথাটা কিন্তু খুব সত্যি। আজকের এই জটিল সময়ের শুধু চেকলিস্ট মিলিয়ে অডিট করাটা আর যথেষ্ট তো নয়ই, বরং বেশ বিপজ্জনকও বটে। কোম্পানিগুলোকে এখন ভবিষ্যতের দিকে তাকাতে হবে, আর সম্ভাব্য ঝুঁকিগুলো আসার আগেই সেগুলো সামলানোর জন্য তৈরি থাকতে হবে। দারুণ একটা উপমা, তাই না? শুধু রিয়ারভিউ মিরর দেখে গাড়ি চালালে যা হয়, মানে অ্যাক্সিডেন্ট তো হবেই, ঠিক তেমনি শুধু পুরনো ডেটা দেখে অডিট করলে ভবিষ্যতের বড় বড় ঝুঁকিগুলো পুরোপুরি চোখ এড়িয়ে যায়। তাহলে এর সমাধান কি? উপায় একটা আছে, আর সেটাই হল ঝুঁকি-ভিত্তিক অভ্যন্তরীণ নিরীক্ষা বা রিস্ক বেসড ইন্টারনাল অডিটিং, সংক্ষেপে যাকে আমরা বলি RBIA। এটা অডিটের একটা অনেক বেশি স্মার্ট আর কার্যকর পদ্ধতি। সোজা কথায় বলতে গেলে আরবিআই সব জায়গায় সমানভাবেই নজর দেয় না। এটা শুধু সেই জায়গাগুলোতে ফোকাস করে যেখানে ঝুঁকি সবচেয়ে বেশি আর যা একটা কোম্পানির মূল লক্ষ্য পূরণের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। চলুন আমাদের সেই আগের উপমাটায় ফিরে যাই। এখানে সেই সাধারণ প্রহরী এখন একজন তুখোর গোয়েন্দার মতো কাজ করছেন। তিনি এখন আর পুরো বিল্ডিংয়ে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছেন না, বরং তার পুরো তদন্তটা সেখানেই করছেন যেখানে সবচেয়ে বড় বিপদটা লুকিয়ে থাকতে পারে বলে তার মনে হচ্ছে। এখন প্রশ্ন হল, এই স্মার্ট পদ্ধতিটা আসলে বাস্তবে কিভাবে কাজ করে? মানে এটা সবচেয়ে জরুরি বিষয়গুলোর ওপর ফোকাস করতে কিভাবে সাহায্য করে? এই পরিস্থিতিটা কিন্তু প্রায় সব কোম্পানির জন্যই খুব পরিচিত। ধরুন একটা অডিট টিমের হাতে ১০০টা কাজ আছে। এই কাজগুলো করতে মোট সময় লাগবে ৫০০ ঘণ্টা, কিন্তু তাদের হাতে সময় আছে মাত্র ২০০ ঘণ্টা। মানে পরিষ্কার ৩০০ ঘণ্টার একটা বিশাল গ্যাপ। একদিকে সীমিত সময় আর লোকবল, আর অন্যদিকে পাহাড় সমান কাজ। এটা কিন্তু প্রায় সব প্রতিষ্ঠানের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। এই অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন হল, এত কাজের মধ্যে কোনটা আগে করা উচিত আর কোনটা পরে, কোথা থেকেই বা শুরু করা উচিত? এই জটিল পরিস্থিতিতেই কিন্তু আরবিআইএ তার আসল জাদুটা দেখায়। কাজটা শুরু করতে হয় ঝুঁকি মূল্যায়ন বা রিস্ক অ্যাসেসমেন্ট দিয়ে। এখানে প্রত্যেকটা কাজ বা প্রসেসকে র্যাঙ্ক করা হয়। কিভাবে? দেখা হয় কোন কাজটায় ঝুঁকি সবচেয়ে বেশি আর কোন ঝুঁকির কারণে কোম্পানির সবচেয়ে বড় ক্ষতি হতে পারে, আর সেটাকেই দেওয়া হয় টপ প্রায়োরিটি। এই চার্টটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। খেয়াল করুন, অডিট টিমের প্রায় অর্ধেক সময়, মানে ৪৫%ই খরচ করা হচ্ছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে। বাকি সময়টা মাঝারি আর কম ঝুঁকির এলাকাগুলোতে ভাগ করে দেওয়া হয়েছে। এর ফলে কি হয়? সবচেয়ে জরুরি জায়গাগুলো কখনোই অডিটের আওতার বাইরে থাকে না। তাহলে এই দুটো পদ্ধতির মধ্যে মূল পার্থক্যগুলো কি দাঁড়ালো? একদিকে আছে সেই পুরনো, স্থির আর অতীতমুখী অডিট, আর অন্যদিকে আছে একদম নতুন, গতিশীল আর ভবিষ্যৎমুখী ঝুঁকিভিত্তিক অডিট। এই টেবলটা দেখলে পার্থক্যগুলো আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন, উদ্দেশ্য। পুরনো অডিটের কাজ ছিল শুধু নিয়ম মানা হচ্ছে কিনা দেখা, আর আরবিআইয়ের উদ্দেশ্য হল কোম্পানির বড় বড় ঝুঁকিগুলো ম্যানেজ করা।
কাজের পরিধির ক্ষেত্রেও তাই। একটা চলে বাধা ধরা চেকলিস্ট ধরে, আরেকটা চলে সবচেয়ে বড় ঝুঁকির ওপর ভিত্তি করে। আর নমনীয়তার দিক থেকে তো আরবিআই অনেক এগিয়ে, কারণ নতুন কোনো ঝুঁকি এলেই এটা নিজেকে মানিয়ে নিতে পারে। শেষে আসি রিপোর্টিংয়ের কথায়। পুরনো অডিট শুধু ভুল ধরিয়ে দিত, আর আরবিআইও ঝুঁকি ব্যবস্থাপনার ওপর এমন সব তথ্য দেয় যা কোম্পানির কৌশলগত সিদ্ধান্ত নিতেও সাহায্য করে। তাহলে এই যে নতুন পদ্ধতি, এর আসল পে অফ বা চূড়ান্ত লাভটা কি? বিশ্বাস করুন, এটা শুধু নিয়মকানুন মেনে চলার থেকে অনেক বেশি কিছু। এটা একটা কোম্পানিকে অনেক বেশি শক্তিশালী একটা অবস্থানে নিয়ে যায়। এর সুবিধাগুলো একদম পরিষ্কার। প্রথমত, এটা সবচেয়ে জরুরি ঝুঁকির উপর ফোকাস রাখে। দ্বিতীয়ত, সীমিত সম্পদের সেরা ব্যবহারটা নিশ্চিত করে। তৃতীয়ত, নতুন কোনো ঝুঁকি আসার আগেই সেটাকে শনাক্ত করতে সাহায্য করে। আর সব মিলিয়ে কোম্পানির ভেতরের কন্ট্রোল সিস্টেমটাকে অনেক বেশি মজবুত করে তোলে। আর এটাই হলো সবচেয়ে বড় কথা। ঝুঁকিভিত্তিক নিরীক্ষার মাধ্যমে একজন অডিটর আর শুধু নিয়মকানুন পরীক্ষা করার লোক থাকেন না, তিনি কোম্পানির জন্য একজন ভ্যালিউ ক্রিয়েটর বা মূল্য সৃষ্টিকারী অংশীদার হয়ে ওঠেন। তাই শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য, যে কোনো প্রতিষ্ঠানের অডিট ব্যবস্থা কি কেবল পেছনের দিকে তাকিয়ে থাকা একটা রিয়ার ভিউ আয়নার মতো, নাকি এটা ভবিষ্যতের রাস্তার জন্য একটা জিপিএসের মতো কাজ করছে, যা সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করবে? এই সিদ্ধান্তটাই কিন্তু সেই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে।